ক্লাস 10-এর আমি আজকে পড়াবো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমাদের কি ব্যবহার, মানে কোথায় কোথায় এই ব্যবহার আছে সেগুলো আমরা জানবো। আচ্ছা, প্রথমেই যেটা ব্যবহার হয় 1 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? তড়িৎ লেপন হচ্ছে কিছু কিছু ধাতু, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর ওপর, যেগুলো খুব জলবায়ুর উত্তাপ থেকে রক্ষা করার জন্য সাধারণত তাদের ওপরে একটা একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপ দেওয়া কিসের প্রলেপ দিতে করা হয়? সিলভার, নিকেল, গোল্ড, ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। একেই বলা হচ্ছে কিন্তু তড়িৎ লেপন। আবার তোমরা অনেকেই বাড়িতে দেখে থাকবে যে মায়েরা যে গয়না পরে, রূপোর গয়না, তার উপরে সোনার প্রলেপ দেওয়া হয়, আমরা গোল্ড প্লেটিং বলি। বা দোকানে কিনতে যাও যে সুন্দর সুন্দর গয়না, যে গয়নাগুলো হয়তো তামার কিন্তু তার উপরে দেওয়া হয় কিসের? সোনার প্রলেপ। তাহলে এই যে প্রলেপ দেওয়া হচ্ছে এটা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে এই তড়িৎ লেপন কে আমাকে কি করা হয়? একটা ক্যাথোড থাকে, একটা ক্যাথোড থাকে, এটা ভোল্টমিটার যন্ত্র, এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, আর এখানে কি না হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বোঝা গেছে? ক্যাথোডে কি না হবে? যে যার উপর প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ যদি সেটা লোহার একটা চামচের উপর দিই, বা এটা তোমার রূপোর ওপরে কোনো একটা সোনার প্রলেপ দিই, বা যার উপর প্রলেপ দেব সেই পদার্থটা নেওয়া হবে কোথায়? ক্যাথোডে। যার উপর প্রলেপ দেবো সেটা নেওয়া হবে ক্যাথোডে। তার যেটার প্রলেপ দিচ্ছি সেটাকে প্রথমে পরিষ্কার করে নেওয়া হবে অ্যাসিড, এবং সুন্দর করে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে, তাতে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা ক্যাথোডে যোগ করা হবে। অ্যানোডে কী না হবে? যার প্রলেপ দেব, অর্থাৎ যদি সোনার প্রলেপ দিই তাহলে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করব। যদি তামার প্রলেপ দিই তাহলে তামার আমি এটা তামাকে অ্যানোড রূপে ব্যবহার করব। এবং তড়িৎ বিশ্লেষ্য হবে যে পদার্থর প্রলেপ দেব সেই পদার্থের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বোঝা গেছে? তাহলে ক্যাথোডে কাকে নেব? যার ওপর প্রলেপ দেব তাকে নেব ক্যাথোডে। যে ধাতুর প্রলেপ দেব সেটা নেব কোথায়? অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষ্য নেব কি? যে ধাতুর প্রলেপ দেব সেই ধাতুর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো নিকেলের যদি আমরা প্রলেপ নিই তাহলে কি নেব? নিকেল নেব কোথায়? নেব অ্যানোডে নেব। তড়িৎ বিশ্লেষ্য নিকেলের একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ নিকেল সালফেট। সিলভার হলে কি হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। গোল্ড হলে পরে গোল্ডে যদি প্রলেপ দিই, গোল্ডকে কোথায় নেব? ক্যাথোডে নেব, অ্যানোডে নেব, এবং তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব পটাশিয়াম অরো সায়ানাইড। আর ক্রোমিয়াম যদি হয় তাহলে ক্রোমিয়ামকে নেব অ্যানোডে, এবং যে তোমার ক্রোমিয়ামে একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ কী নেব? ক্রোমিক সালফেট এবং ক্রোমিক অ্যাসিড। বোঝা গেছে? আসলে ব্যাপারটা কি হয়, আগের দিন তোমাদের আমি বলেছিলাম। কি করা হয়? যখন ধাতব লবণগুলি জলীয় দ্রবে আয়নিত অবস্থায় থাকে, এই যে লবণগুলো আমরা নিচ্ছি, নিকেল সালফেট বা কপার সালফেট বা আর্জেন্টো অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এই যে তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলো কী হয়? একটা ক্যাটায়নে এবং অ্যানায়নে ভেঙে যায়। বোঝা গেছে তো? তাহলে ক্যাটায়নগুলো কোথায় যাবে? ক্যাথোড তড়িৎ দ্বারা যাবে। বোঝা গেছে? তাহলে হচ্ছে তো ধাতব লবণগুলো জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে, দুটি ইলেকট্রোডের সাহায্যে ওই দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে ধাতব আয়নগুলি দুটো আয়নে ভেঙে যায়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে? এবার এই ক্যাটায়নগুলো, ধাতব আয়নগুলি অর্থাৎ ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যায়, এবং ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত ধাতুরূপে কী করবে? জিঙ্ক, যদি জিঙ্ক সালফেট নিই তাহলে জিঙ্ক +2 আর সালফেট -2 ভেঙে যাচ্ছে। জিঙ্ক কী করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্কে পরিণত হবে। এবার এখন যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুকে অ্যানোড রূপে,
এবং ওই ধাতুর কোনো লবণের জলীয় দ্রবণকে ক্যাথোড রূপে ব্যবহার করে তড়িৎ চালনা করলে অ্যানোডে ধাতুর কী হবে, ধাতব আয়ন রূপে দ্রবণে চলে আসে। বোঝা গেছে তাহলে এবার? এই তড়িৎ বিশ্লেষণের তড়িৎ লেপনের ক্ষেত্রে কতগুলো জিনিস আমাকে দেখতে হবে। 1 নম্বর হচ্ছে দ্রবণে ধাতব আয়নের পরিমাণ বেশি থাকা দরকার। যে আমি যার পদার্থ নেব, যেটাকে আমি প্রলেপ দেবো, সে দ্রবণে ধাতব আয়নের পরিমাণ কী থাকতে হবে, বেশি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হওয়া দরকার, অর্থাৎ আমি যে তড়িৎ বিশ্লেষণটা নিচ্ছি সেই তড়িৎ বিশ্লেষণটা কী হতে হবে, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হতে হবে। 3 নম্বর হচ্ছে ধাতব লবণের দ্রবণটি যেন স্থায়ী হয় এবং বাতাসের সংস্পর্শে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না করে। 4 নম্বর হচ্ছে দ্রবণে অ্যানোডটি যেন তাড়াতাড়ি দ্রবীভূত হয়। আর 5 নম্বরটা হচ্ছে ধাতব লেপনটি যেন অপর ধাতুর ওপর সমভাবে পাত্তাস্থলে প্রলেপ ফেলে। সমভাবে কেন? যে এক জায়গায় বেশি এক জায়গায় কম যেন না হয়। তাহলে পদ্ধতিটা আগেই বললাম কী করা হয়, যে বস্তুর ওপর তড়িৎ লেপন করতে হবে তাকে কী না হবে, তাকে প্রথমে লঘু ক্ষার দ্রবণ বা অ্যাসিড দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর পাতিত জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে ভোল্টমিটারে কোথায় জয়েন করতে হবে, ক্যাথোডে, ভোল্টমিটারে ক্যাথোডে নিতে হবে। এবং অ্যানোডে কী না হবে, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটাকে অ্যানোডে নিতে হবে। আর এইখানে তড়িৎ বিশ্লেষণে কী না হবে, যে পদার্থে প্রলেপ দেওয়া হবে সেই পদার্থের জলে দ্রাব্য লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করা হবে। এটাই হচ্ছে এই। তাহলে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, নিকেলেরও দেওয়া হয়, সিলভারও দেওয়া হয়, সোনা দেওয়া হয়, ক্রোমিয়াম দেওয়া হয়। হ্যাঁ, এগুলো তোমাদের তো আমি আগেই বললাম কাকে ক্যাথোডে নেওয়া হবে, কাকে অ্যানোডে নেওয়া হবে, তড়িৎ বিশ্লেষক কাকে নেওয়া হবে। ঠিক আছে, এরপরে চলে ধাতু নিষ্কাশন। অর্থাৎ কিছু কিছু আমরা ধাতু নিষ্কাশন পদ্ধতি অনেকগুলো পড়েছিলাম, তোমাদের কার্বন বিজারণ পদ্ধতি পড়েছিলাম, শত বিজারণ পদ্ধতি। এবার কিছু কিছু ধাতু আছে যারা তীব্র ইলেকট্রোপজিটিভ, যেমন তড়িৎ রাসায়ন শ্রেণীতে উপরে যারা আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সব ধাতুগুলো যারা তড়িৎ রাসায়নের উপরে আছে, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুগুলি কী করা হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তাদেরকে কী করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়। বোঝা গেছে তাহলে? আর একটা হচ্ছে ধাতু শোধন। শোধন মানে বুঝতে পারছো, শোধন মানে হচ্ছে ধাতুর মধ্যে যে অবিশুদ্ধ থেকে যায়, কোনো কোনো ধাতুর মধ্যে যদি অবিশুদ্ধ থেকে যায়, যেন অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড রূপে ব্যবহার করে ওই ধাতু দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করে তড়িৎ চালনা করলে ক্যাথোডে বিশুদ্ধ ধাতু জমা হয়। বোঝা গেছে? আর রাসায়নিক দ্রব্য প্রস্তুতি মানে হচ্ছে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের আমি রাসায়নিক দ্রব্য প্রস্তুতি, ধরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা ক্লোরিন, কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড প্রভৃতি রাসায়নিক দ্রব্যের পণ্য প্রস্তুত করা হয়। কীভাবে করা হয়? যেমন ক্লোরিন, যেমন সোডিয়াম ক্লোরাইডের আমি যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হবে Na+Cl-, Cl- কী হয়ে যাবে, অ্যানায়নগুলো ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। অ্যানোড থেকে কী হবে, Cl- তো সে একটা ইলেকট্রন ত্যাগ করে Cl পরমাণু হবে, Cl দুটো পরমাণু হয় ক্লোরিন, তো অ্যানোডে ক্লোরিন গ্যাস নির্গত হবে। এইভাবে হচ্ছে কি রাসায়নিক দ্রব্য প্রস্তুতি, সোডিয়াম হাইড্রক্সাইড হয়, সোডিয়াম কার্বনেট হয়। এগুলো হচ্ছে রাসায়নিক দ্রব্য প্রস্তুতি। আর অ্যানোডাইজিং মানে কি? অ্যানোডাইজিংটা অনেকটা হচ্ছে কোনো ধাতব বস্তুকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য ধাতব বস্তুটিকে অ্যানোড রূপে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এর ফলে অ্যানোডে উৎপন্ন জায়মান অক্সিজেন ধাতব বস্তুটির ওপর একটা অক্সাইডের আস্তরণ সৃষ্টি করে। একেই বলা হচ্ছে অ্যানোডাইজিং। মানে অনেকটা তড়িৎ লেপনের মতোই। হ্যাঁ, অর্থাৎ আমি কিছু কিছু ধাতুর ওপরে তার অক্সাইডের কী করছি, আমরা প্রলেপ দিয়ে ধাতুটাকে রক্ষা করছি। অর্থাৎ ধাতব বস্তুকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য কী করা হচ্ছে, বস্তুটাকে আমরা কী নিচ্ছি, অ্যানোড রূপে নিচ্ছি। দেখো এখানে বস্তুটাকে নিচ্ছি অ্যানোড রূপে। আর কী করা হচ্ছে, অ্যানোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এর ফলে অ্যানোডে উৎপন্ন জায়মান অক্সিজেন ধাতব বস্তুটার ওপর অক্সাইডের আস্তরণ সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে অ্যানোডাইজিং বলে। এছাড়া তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আরও কিছু হয়, যেমন ইলেকট্রোটাইপ প্রস্তুত করা হয়, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তুলাঙ্ক ভার নির্ণয় করা হয়। এগুলো তোমাদের নাই, এগুলো হচ্ছে আমাদের 11-12 আছে। তাহলে আমরা কী হলো, 1 নম্বর হচ্ছে তড়িৎ লেপন হয়, তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপন। 2 নম্বর হচ্ছে কী, যেমন বললাম ধাতু নিষ্কাশন।
3 নম্বর হচ্ছে কি ধাতু শোধন, 4 নম্বর হচ্ছে রাসায়নিক দ্রব্য প্রস্তুতি, আর 5 নম্বর হচ্ছে অ্যানোডাইজিং, আর 6 নম্বর তড়িৎ বিশ্লেষণের সাথে তুলাঙ্ক ভার নির্ণয়। হ্যাঁ, এ করা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। বোঝা গেছে এবার? তোমাদের আমার তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা টোটালি পড়ানো হয়ে গেল। এরপরে বাকি থাকছে কিন্তু তোমার জৈব রসায়ন। জৈব রসায়ন পড়ালেই তোমাদের মোটামুটি আমার ক্লাস 10-এর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখো, তোমাদের বইয়ে তোমাদের বইয়ে যেগুলো আছে সেটা একটু বলে দিচ্ছি। তোমাদের যে ধাতু প্রথমেই আছে কি তড়িৎ লেপন আছে, ধাতু নিষ্কাশন আছে, ধাতু সংশোধন আছে, কপার পরিশোধন ধাতু পরিশোধন হলো, তড়িৎ লেপন আছে, তড়িৎ লেপনের মধ্যে গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং এগুলো আছে। আচ্ছা, একটা জিনিস আছে অ্যানোড কাদা কি বলে অনেক সময় দেয়, সেটা হচ্ছে কি কপার সংশোধন আমরা যখন করি, হ্যাঁ, এই কপার সংশোধনের সময় তড়িৎ বিশ্লেষে হিসেবে কী না হচ্ছে সীসার আস্তরণযুক্ত ভোল্টমিটারে আমার কপার সালফেট না হয় 10 থেকে 15%, আর 5 থেকে 10% না হয় সালফিউরিক অ্যাসিডের মিশ্র দ্রবণ তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়। ঠিক আছে? আর ক্যাথোডে বিশুদ্ধ কপারের পাতলা পাত না হয়, আর অ্যানোডে কী না হয় তাপ বিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড না হয়। ঠিক আছে? ক্যাথোড আর অ্যানোড বোঝা গেল। এবার কি হচ্ছে আয়নীভবন হবে। বিক্রিয়াটা কী হবে দেখো, কপার সালফেট মানে কপার প্লাস আর সালফেট মাইনাস হবে। ক্যাথোডে কী হবে কপার আয়ন ক্যাথোডে যাবে, দুটো ইলেকট্রন নিয়ে কপার জমা হবে, বিজারণ করবে। অ্যানোডে কী হবে, অ্যানোড থেকে কপার বেরিয়ে এসে কী হবে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন দ্রবণে চলে আসছে। তো অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশ্রিত আয়রন, জিঙ্ক, নিকেল প্রভৃতি ধাতুগুলি সালফেট যৌগরূপে দ্রবণে দ্রবীভূত হয়, কিন্তু কিছু কিছু যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল মেটালগুলি অ্যানোডের তলায় থিতিয়ে সঞ্চিত জমা হয়। একে বলা হচ্ছে অ্যানোড কাদা বলা হয় বা অ্যানোড মাড বলা হয়। এটা প্রায়ই দেয় অ্যানোড কাদা বা অ্যানোড মাড কি মানে কি জিনিসটা কি, আর এটা কীভাবে সংগ্রহ করা হয়, অ্যানোডের চারপাশে একটা মসলিনের নির্মিত থলি দেওয়া হয়, সেই থলিতে সেই ধাতুগুলো কী হয় জমে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি অ্যানোড কাদা। হ্যাঁ, এখানে মূল্যবান ওই গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি অতি মূল্যবান ধাতুগুলো জমা হয়, একেই বলা হচ্ছে অ্যানোড কাদা। আর তাহলে আমার তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদেরকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করব, তোমরা নিজেরাই করবে। হ্যাঁ, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হচ্ছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার নিজেরাই করে আমাকে নাম, রোল নাম্বার প্রত্যেকে লিখবে কিন্তু, আর পেজ নাম্বার দেবে, তাহলে হবে। যদি তোমরা সেই কোশ্চেনগুলো বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে।